প্রিয় ছাত্রছাত্রী, আজ আলোচনা করব দীনা মেহতার একটি নাটক ব্রাইডস আর নট ফর বার্নিং। নামটি শুনেই আমরা বুঝতে পারছি যে এটি একটি পণ প্রথা বিরোধী একটি নাটক, যে নাটকে পণ প্রথার যে একটা খারাপ সাইড আছে সমাজে, সেটা নিম্নবিত্ত সমাজ হোক উচ্চবিত্ত সমাজ হোক, প্রত্যেক সমাজের ক্ষেত্রেই যে পণ প্রথার একটা যে একটা বিরূপ প্রভাব আছে, সেই প্রভাবটা দীর্ঘদিন ধরে যে লড়াই চলছে, তারপরেও মানুষ যে এখনও পণ প্রথাটা এখনও চালিয়ে গেছেন এবং তার একটা একটা যে ভয়ঙ্কর দৃষ্টান্ত আমরা এই নাটকে দেখতে পাবো। তার আগে, নাটকটি আলোচনা করার আগে আমরা আলোচনা করব দীনা মেহতা কে, তার সম্পর্কে একটু আমরা জেনে নিই। দীনা মেহতা ছিলেন একজন ভারতীয় লেখিকা এবং যিনি তা মূলত পার্সি কমিউনিটিতে বিলং করেন এবং তিনি বেশ মূলত একজন নাট্যকার এবং নভেলিস্ট, মানে উপন্যাসিক, এবং তার লেখাতে বেশিরভাগই একটা সামাজিক একটা কমেন্টারি, অর্থাৎ সামাজিক যে বিষয়বস্তু, সামাজিক যে সমস্যার একটা বিষয়বস্তুকে তিনি তুলে ধরার চেষ্টা করেন এবং তার নাটক মূলত ফেমিনিস্ট পার্সপেক্টিভ থেকে লেখা। তার সমস্ত লেখাগুলি কিন্তু ফেমিনিস্ট পার্সপেক্টিভ থেকে লেখা। সেখানে তিনি জেন্ডার জাস্টিসের কথা বলেন, সোশ্যাল হিপোক্রেসির কথা বলেন, উইমেন্স রিসাইলেন্সের কথা বলেন। মূলত তার লেখার যে বিষয়বস্তুগুলো থাকে সেখানে কিন্তু একটা কিন্তু লাস্টিং ইম্প্যাক্ট থাকে, অর্থাৎ একটা প্রভাব থাকে, যে মানুষকে প্রভাবিত করার যে একটা চেষ্টা থাকে তার লেখার মধ্যে। একটা যে বার্তাটা দেন তিনি, সেই স্ট্রংলি সেই বার্তাটা দেন কিন্তু, এবং সেই কারণেই তিনি ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারে কিন্তু একজন উল্লেখযোগ্য নক্ষত্র হিসাবে কিন্তু অলরেডি সুপরিচিত হয়ে গেছেন। তাহলে আমরা এবার দীনা মেহতার ব্রাইডস আর নট ফর বার্নিং লেখাটি নিয়ে আমরা আলোচনা শুরু করি। নাটকের কাহিনীটি মূলত দেশাই পরিবারের বড় মেয়ে লক্ষ্মীর রহস্যজনক ও অকাল মৃত্যুকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। তার শ্বশুরবাড়িতে তার অকালে মৃত্যু ঘটে এবং সেই রহস্যকে কেন্দ্র করেই কিন্তু একটা এই গল্পের মূল আলোচ্য বিষয়। এবং তার মৃত্যুতে তার ভাই অনিল এবং তার বোন মালিনী ন্যায় বিচার পাওয়ার চেষ্টা করলেও দুর্নীতিগ্রস্ত পুলিশ ও বিচার ব্যবস্থার কারণে বারবার ব্যর্থ হয়। নাটকের প্রথম দৃশ্যে আমরা কি দেখতে পাবো? এখানে অনিল, মালিনী ও তাদের প্রায় স্মৃতিভ্রষ্ট বৃদ্ধ পিতা, বয়স হয়ে গেছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। সেখানে তারা লক্ষ্মীর মৃত্যুর বিষয়ে আলোচনা করছে, যেটিকে দুর্ঘটনা বলে ঘোষণা করা হয়েছে শ্বশুরবাড়ির তরফ থেকে। কিন্তু অনিল একজন মেধাবী ছাত্র, কিন্তু দরিদ্র স্কুল শিক্ষক, একজন পড়াশোনা করে কিন্তু অতটা সেরকম কিছু করে উঠতে পারেনি। তা একটা স্কুলে পড়ায়, খুব ফিনান্সিয়ালি খুব যে স্টেবল জায়গায় আছে তা নয়। আর মালিনী অর্থাৎ ছোটো বোন একজন কলেজ ছাত্রী, সে একসময় আইন পড়ার স্বপ্ন দেখত। মালিনী জানায় যে লক্ষ্মীর প্রতিবেশী তারলার কাছ থেকে সে জেনেছে, লক্ষ্মীর প্রতিবেশী অর্থাৎ তার দিদির প্রতিবেশী তারলার কাছ থেকে সে জানতে পেরেছে লক্ষ্মীকে নিয়মিত পণের জন্য এবং সন্তান না হওয়ার কারণে অত্যাচার করা হতো। তাই সে সন্দেহ করে যে এটি একটি পণজনিত হত্যাকাণ্ড। অনিল অবশ্য তড়িঘড়ি সিদ্ধান্তে পৌঁছাতে চায় না। মায়ের অকাল মৃত্যুর পর এই দিদির গুরুত্বটা তাদের জীবনে কতটা, সেটা বুঝতে হবে। এবার তাদের মায়ের যে অকাল মৃত্যু হয়, সেই অকাল মৃত্যুর পরে লক্ষ্মী অর্থাৎ এই যে তার বড় দিদি পড়াশোনা ছেড়ে দিয়ে ভাই বোনদের দেখাশোনা করেছিল এবং পরে ধনী পরিবারে তার বিয়ে হয়ে যায়। কিন্তু ধনী পরিবারে বিয়ে হলেই কি মানুষ সুখী হয়? হয়তো না। সেটাই আমরা এই নাটকে আবার দেখতে পাচ্ছি। অনিল অর্থাৎ ভাই জানায় যে সে নিজের আদর্শ বিসর্জন দিয়ে মালিনীর প্রেমিক সঞ্জয়ের দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে চাকরি করবে না। এই অনিল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু একটা যথেষ্ট শিক্ষিত এবং একটা আদর্শবান পুরুষ। সে স্বল্প পয়সার বিনিময়ে একটি বিদ্যালয়ের শিক্ষক হিসাবেই তার কাজ করতে রাজি, কিন্তু সে তার বোন মালিনীর যে প্রেমিক, যে কিন্তু একজন দুর্নীতিগ্রস্ত একজন ব্যবসায়ী, তার প্রতিষ্ঠানে সে চাকরি করবে না। তার কাছে সহজেই উপায়টা ছিল, কিন্তু সেই সহজ উপায়টি সে বেছে নেবে না। রয় নামে একজন তথাকথিত রাজনৈতিক বিদ্রোহী মালিনীকে যৌনভাবে হেনস্থা করে এবং তাকে পালিয়ে নিয়ে বিদ্রোহে যোগ দেওয়ার জন্য প্রলুব্ধ করে। রয় এইখানে একটি চরিত্র আছে, যে কিন্তু খুব এই মালিনীকে সেক্সুয়ালি হ্যারেস করে, তাকে পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাকে বেশ একটা সামাজিক একটা বিদ্রোহ সেখানেই বারবার তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অনিলের সঙ্গে তার ঝগড়া হয় এবং অনিল মালিনীর প্রতি সন্দিহান হয়ে ওঠে। অনিল যেহেতু আদর্শবান মানুষ, এদিকে মালিনী জড়িয়ে গেছে রয়ের সঙ্গে,
সেই জন্য এই দুই ভাই বোনের মধ্যে ঝগড়া হয় এবং কোথায় অনিল ভাবে যে আমার বোন কোথায় জড়িত নেই তো এই মৃত্যুটির সঙ্গে। দ্বিতীয় দৃশ্যে আমরা কি দেখতে পাচ্ছি, অনিল তার বাবার সাথে বসে তাস খেলছে, কারণ বৃদ্ধ হয়েছে বাবা, একা একা থাকে, স্মৃতি দুর্বল হয়ে গেছে, মনে থাকে না, সেজন্য বাবাকে একটা এন্টারটেন করার একটা দায়িত্ব কিন্তু আছে, তাই সেই বাবার সঙ্গে বসে একটু তাস খেলে যাতে বাবার মনটা একটু ভালো থাকে। এদিকে স্ত্রী মারা গেছিলো সেই বেচারার অসময়ে, বড় মেয়ে মারা গেল এইভাবে, তার মানসিক অবস্থা কি আমরা সেটা খুব সহজে অনুমান করতে পারি। সেই জন্য ছেলে হিসাবে অনিল তার বাবার সঙ্গে বসে তাস খেলছে। অধ্যাপক পালকর এসেছে সমবেদনা জানাতে। অধ্যাপক পালকরকে, যে ছিল কিন্তু একজন এই অনিলের শিক্ষক, সে এসেছে জানাতে যে আর সমবেদনা জানাতে যে তোমার বাড়িতে এরকম দুর্ঘটনা ঘটেছে, আমি তোমার পাশে আছি, সমবেদনা জানাতে এসেছে এবং সতর্ক করেন। এবং এসে প্রফেসর পালকর এসে সতর্ক করেন যে মালিনী রাজনৈতিক বিপজ্জনক লোকদের সঙ্গে মিশছে কিন্তু, অর্থাৎ দাদাকে জানায় তোমার বোন কিন্তু ভালো ভালো লোকে যে সমস্ত মানুষের সঙ্গে মিশছে তারা কিন্তু ভালো নয়, তারা কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু খুব খুব বিপজ্জনক মানুষ, কিন্তু এদের সঙ্গে মিশতে বারণ করো। তিনি আরও জানান যে তিনি লক্ষ্মীর মৃতদেহ পরীক্ষা করেছিলেন, যিনি লক্ষ্মীর মৃতদেহ পরীক্ষা করেছিলেন যে ডাক্তার, সেই ডাক্তার নাকি তার বন্ধু, তার সঙ্গে বন্ধুত্ব আছে। এবং তিনি বলেছেন যে মৃত্যুর 3.5 ঘন্টা পরে ডাক্তারকে ডেকে আনা হয়েছিল, অর্থাৎ এই যে মৃত্যুর 3.5 ঘন্টা পরে ডাক্তারকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, ডেকে নিয়ে যাওয়া হয়, মানে একটা কোথাও একটা একটা রহস্য আছে কিন্তু। এইটাও কিন্তু তিনি ইঙ্গিতটা দিয়ে গেলেন এই অনিলকে, এই প্রফেসর পালকর এসে। পালকর রয়কে সমস্যা সৃষ্টিকারী ব্যক্তি হিসাবে বলে চিহ্নিত করে, বলে যে যে তোমার বোন যার সঙ্গে মিশছে, যে রয়, এ কিন্তু মোটেও কিন্তু ভালো মানুষ না। এতে অনিলের সন্দেহ আরও বেড়ে যায় এবং সে মালিনীর পুরনো বাক্স খুলে সেখানে বিপ্লবীর প্রচারপত্র, কিছু চিঠিপত্র সেখানে পায়, আগ্নেয়াস্ত্র খুঁজে পায়। তার বোনের যে একটা আন্দোলনের সঙ্গে জড়িয়ে গেছে, তার বোন যে একটা একটা নকশাল আন্দোলনের মতো একটা আন্দোলন, যে আন্দোলনটা রাতের আড়ালে করা হয়, নানান রকম গোপনে করা হয়, একটা সমাজে একটা বিপ্লবী মানসিকতা, উগ্র একটা একটা আন্দোলন করছে তারা, একটা চরমপন্থী আন্দোলন, এবং সেই আন্দোলনকে প্রভাবিত করার জন্য যে সমস্ত বই প্রচার করা হতো সেই বইগুলো এবং কিছু আগ্নেয়াস্ত্র কিন্তু পাওয়া যায় এই মালিনীর বাক্সের মধ্যে, সেইটি কিন্তু পায় এই দাদা। এবার আমরা চলে আসি নাটকের তৃতীয় দৃশ্যে। প্রথম অঙ্কর তৃতীয় দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। দৃশ্যটিতে সঞ্জয়ের বাড়িতে স্থানান্তরিত হয়, অর্থাৎ সঞ্জয় মালিনীকে প্রলুব্ধ করার চেষ্টা করে এবং তাকে স্পষ্ট করে জানিয়ে দেয় যে সে তাকে বিয়ে করতে চায় না। সঞ্জয় হচ্ছে এর প্রেমিক, মালিনীর প্রেমিক। আর আগের জন রয় যে সে হচ্ছে একটা রাজনৈতিকভাবে যুক্ত সে একজন ব্যক্তি। সঞ্জয় তার সঙ্গে যে মেলামেশা করে, যৌন একটা মেলামেশা করে, কিন্তু তাকে সেটা সে করে, কিন্তু তারপরেও সে জানিয়ে তাকে বিয়ে করবে না সে। মালিনী প্রতিবাদ করলেও আত্মঘৃণা ও হতাশার কারণে সে সঞ্জয়ের চাহিদার কাছে নতি স্বীকার করে। সে কিছু করার নেই, সে সেখানে গেছে, তার সঙ্গে গেছে, কিন্তু সে কী করবে, সে সেই মুহূর্তে তার সঙ্গে আর পেরে ওঠে না এবং সে সেই জন্য সে হতাশায় সঞ্জয়ের কাছে আত্মসমর্পণ করে। সে আরও জানতে পারে যে মালিনীর স্বামী বিনোদ সঞ্জয়কে অনুরোধ করেছিল তারলার স্বামীকে আগের চাকরিতে ফিরিয়ে নিতে। ফলে মালিনী বুঝতে পারে কেন তারলা সত্য কথা বলতে ভয় পাচ্ছে। অর্থাৎ এই যে তারলা যে সত্য কথা, অল্প সত্য কথা বলেছে তারপর পুরোটা বলতে ভয় পাচ্ছে, সেইটা আবার পরিষ্কার হয়ে গেল। এবার আমরা চলে আসি নাটকের দ্বিতীয় অঙ্কে প্রথম দৃশ্যে। দেশাই পরিবারের ঘরে দৃশ্য। এবার দেশাই পরিবার বলতে যে পরিবার, অর্থাৎ এই যে মালিনী, এই যে দাদা এবং মালিনীর দাদা অনিল এবং তাদের যে লক্ষ্মী, অর্থাৎ লক্ষ্মীর পরিবার, মানে মেয়ের পরিবারটি, যে আমাদের হিরোইন যে মারা গেছে তার পরিবার। দেশাই পরিবারের ঘরে বৃদ্ধ বাবা সব কিছু নিয়ে অভিযোগ করতে থাকেন এবং প্রায় মালিনীকে লক্ষ্মী ভেবে ভুল করেন। মাঝে মাঝে বলে যে আমার মেয়ে লক্ষ্মীই মনে হয়, ছোটো মেয়েকেই বড় মেয়ে মনে করে। অনিল এসে জানায় যে অধ্যাপক পালকর রাজনৈতিক বিদ্রোহীদের আক্রমণে নিহত হয়েছেন। অর্থাৎ এই যে আগের দিন এসে যে বলে গেছিলেন যে তোমার মেয়ে বোন কিন্তু রাজনৈতিক বিপজ্জনক মানুষের সঙ্গে মিশছে, অর্থাৎ সেই কারণেই হয়তো কোনোভাবে তারা জানতে পেরে গেছে এই সমস্ত ব্যক্তিরা, সেই কারণে অধ্যাপক পালকরকে কিন্তু তারা মার্ডার করে দিয়েছে, তারা কিন্তু গুলি করে মেরে ফেলেছে। অনিল এবং মালিনী আলোচনা করতে করতে বুঝতে পারে যে লক্ষ্মীর মৃত্যুর পেছনে আসল কারণ ছিল তার জীবন বিমার টাকা হাতানো। অর্থাৎ
এই যেহেতু এই মেয়েটি পণ প্রথার বলি হচ্ছে, যেহেতু প্রচুর পণ প্রথায় পণে বেশি খুব একটা বেশি টাকা দিতে পারেনি তারা, খুব খুব সাধারণ পরিবার, তারা খুব বড়লোক পরিবার ছিল লক্ষ্মীর শ্বশুরবাড়ির লোকজন, সেই জন্য টাকা দিতে না পারেনি, তার একটা রাগ, এবং সন্তানও জন্ম দিতে পারেনি তার একটা রাগ। সেই কারণে তারা, এই শ্বশুরবাড়ির লোকজনরা ছিল অত্যন্ত লোভী। তারা ভেবেছে যে এই বৌমার নামে একটা মোটা অঙ্কের একটা ইন্স্যুরেন্স করেছে এবং তাকে একটা মৃত্যুর দিকে তাকে ধাবিত করেছে, যার ফলে কিন্তু সেই মৃত্যুর যে ফলে যে বিমার টাকাটা পাওয়া যায়, সেই বিমার টাকাটা পেলেও কিন্তু তারা কিছুটা আর্থিক দিক থেকে তারা লাভবান হবে বলে সেই ব্যবস্থা করেছে, তাকে মৃত্যুর দিকে প্ররোচিত করেছে। সেটা আমরা আরও ডিটেলসে জানতে পারছি পরের এক দৃশ্যে। এবার দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি কি, বিনোদের অফিস, অর্থাৎ লক্ষ্মীর যে মারা গেছে তার হাজব্যান্ডের অফিসে অনিল তার মুখোমুখি হয়ে অভিযোগ তোলে যে সে লক্ষ্মীর হত্যার সত্য জানে এবং আইনের সাহায্য নিয়ে বিচার আদায় করে নেবেই। বিনোদ প্রথমে সব অভিযোগ অস্বীকার করে, স্বাভাবিকভাবে সে স্বীকার করবে নাকি যে আমি আমার বউকে মেরে ফেলেছি বা কিছু। কিন্তু পরে অনিল যখন কনফিডেন্টলি যখন তার সঙ্গে একদম মোকাবিলা করে, তখন অনিলকে বলে যে আমি তোমায় কিছু টাকা দিচ্ছি, তুমি এটাকে এখান থেকে বিচার টিচার আর কিছু ইনভেস্টিগেশন বা তদন্ত করতে যেও না এই ব্যাপারে। ভেবেছে যে অনিল আর্থিক দিক থেকে খুব একটা স্টেবল নয়, সামান্য একটা স্কুলে চাকরি করে, তাই দিদির মৃত্যুতে কিছুটা দুঃখ পেলেও কি টাকা পয়সা দিলে হয়তো ভুলে যাবে, সহজে তাকে কিনে নেওয়া যাবে, কিন্তু অনিল তা প্রত্যাখ্যান করে। এর পরের দৃশ্য, তারলার রান্নাঘরের দৃশ্য। এবার তারলা বলতে প্রতিবেশী, অর্থাৎ লক্ষ্মীর বাড়ির যে প্রতিবেশী আছে তারলা, তার বাড়ির দৃশ্য। তার বাড়িতে আমরা কী দেখতে পাচ্ছি, মালিনীর সঙ্গে কথা বলছে, মালিনী বলতে লক্ষ্মীর বোন, তার সঙ্গে কথাবার্তা চলছে। তারলা স্বীকার করে যে লাগাতার অত্যাচারে অতিষ্ঠ হয়ে লক্ষ্মী আত্মহত্যার চেষ্টা করেছিল এবং শ্বশুরবাড়ির লোকেরা তাকে বাঁচানোর চেষ্টাই করেনি, রান্নাঘরের দরজা ভাঙার চেষ্টাও করেনি তারা। রান্নাঘরে গিয়ে সে হয়তো একটা নিজের গায়ে নিজে আগুন ধরিয়ে নেয়, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজনরা চেষ্টাই করেনি, তাকে এত মানে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে ফেলে দিয়েছে যে তাকে, সে আত্মহত্যা করতে লক্ষ্মী বাধ্য হয়েছে। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজনরা তাকে ছিল, তারা চাইলেই বাঁচাতে পারতো, কিন্তু তারা বাঁচানোর চেষ্টা করেনি, কারণ তাদের কাছে এই মরে যাওয়াটা অনেক লাভজনক ছিল। লক্ষ্মীর শাশুড়ির কথোপকথনটা শুনে ফেলে, এই যে তারলা যখন মালিনীর সঙ্গে কথা বলছিল, তখন লক্ষ্মীর শাশুড়ি কথাবার্তাগুলো শুনে ফেলে এবং তারলাকে সত্যি প্রকাশ করার জন্য হুমকি দেয়। পরের দৃশ্য, অর্থাৎ দ্বিতীয় অঙ্কের চতুর্থ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, মালিনী মিষ্টি নিয়ে বিনোদের ছোট ভাই অর্জুনকে প্রলুব্ধ করে, অর্থাৎ বিনোদের বাড়িতে যায়, মানে লক্ষ্মীর শ্বশুর বাড়িতে যায়, সেইখানে একটা ছোট ভাই আছে, একটু বয়সে ছোট, সেই ভাই অর্জুনকে সে ওই মিষ্টি টিষ্টি নিয়ে গিয়ে একটু লোভ দেখায়, সত্য জানার চেষ্টা করে। অর্জুন ও বাড়ির চাকর কাল্লু কাছ থেকে সে জানতে পারে যে ঘটনার দিন লক্ষ্মীকে ভয়ানকভাবে অপমান করা হয়েছিল। পরে সে রান্নাঘরে গিয়ে নিজেকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে। যদিও শ্বশুরবাড়ির লোকেরা চাইলেই দরজা ভেঙে তাকে বাঁচাতে পারত, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবেই কিছু করেনি এবং তাকে মরতে দিয়েছে। নাটকের শেষ দৃশ্য, আমরা শেষ দৃশ্য দেখতে পাচ্ছি যে মালিনী অনিলকে সমস্ত ভয়াবহ সত্য জানায়, অর্থাৎ এই মালিনী তার দাদা অনিলকে সব কিছু জানায়। তারা বুঝতে পারে যে দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থায় ন্যায় বিচারে পাওয়া অসম্ভব। মালিনী প্রথমে রয়ের সঙ্গে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও পরে মত পরিবর্তন করে। সে উপলব্ধি করে যে রাজনৈতিক পরিবর্তন সমাজের এই অমানবিক প্রথা দূর করতে পারবে না যতক্ষণ না নারীরা নিজেরাই প্রতিবাদ করবে, নিজেরাই নিজে দাঁড়াবে। তাই সেই রয়কে বলে, আমি এখন বুঝতে পারছি, আমি যদি তোমার সাথে চলে যাই, তাহলে আমি তোমার এক দাসত্বের বদলে আরেক দাসত্বে বেছে নেব, মুখে বুটের আঘাতের বদলে রান্নাঘরে বন্দি জীবন। তুমি তুমি পৃথিবীর দখল করলেও কোনেরা জ্বলা বন্ধ হবে না রয়। তাই তোমার কাছ থেকে আমি শুধু নতুন ধরনের অসততাই শিখতে পারি, তাই তাই চলে যাও। অর্থাৎ সে বুঝতে পারে যে আমি এমন একটি পচে যাওয়া সমাজের মধ্যে মিশি, যেখানে পুরুষরা শুধু মানে বিয়ে করে সেই বউদেরকে নিয়ে যেয়ে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে যে তাকে আগুন দিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়। অর্থাৎ আমি যদি আবার একটি তোমার মতো মানুষের সঙ্গে যদি চলে যাই, আমি আবার একটি দাসত্বের শিকার হব, আমাকে আবারও সেই মৃত্যুবরণ করতে হবে। তাই শেষে মালিনী রয়ের সামনে দাঁড়িয়ে মর্যাদার হয়ে দাঁড়ায় এবং রয় তাকে অপমান করতে থাকলেও মালিনী দৃঢ় থাকে। নাটকটি মালিনীর আত্মমর্যাদা ও প্রতিবাদের অবস্থানের মধ্য দিয়ে শেষ হয়।
এই নাটকে আমরা এইভাবেই বুঝতে পারলাম যে নাটকের মধ্যে যে সমাজ ব্যবস্থার কথা বলা হয়েছে, যে একটি পণ প্রথার বলি হলো একটি মেয়ে, এবং সেই পণ প্রথার তার বোন পুরো তদন্তটা সে চেষ্টা করলো বিভিন্নভাবে সত্যিটাকে উন্মোচন করার, তার দুই ভাই বোন মিলে। এবং শেষে এই পচে যাওয়া সমাজের যে পুরুষতান্ত্রিক যে একটা সমাজ, যে সমাজে মেয়েদেরকে শ্বশুর বাড়িতে লাঞ্ছিত হতে হয় পণের জন্য, লাঞ্ছিত হতে হয় সন্তান জন্ম না দেওয়ার জন্য, সেই জায়গাতে তার বেঁচে থাকাটা কতটা নিরাপদ সেটাই সে মনে করছে। সেই জন্য সে নতুন করে আর কোনো পুরুষের সঙ্গে না মেশার সিদ্ধান্ত নেয়। এইভাবেই নাটকটি শেষ হচ্ছে, এবং নাটকটিতে পরিষ্কার বোঝানো হয় যে কোনো সমাজই মেয়েদের বিচার এনে দিতে পারবে না যদি মেয়েরা নিজেদের জন্য, নিজেদের দাবি তোলার জন্য যদি কণ্ঠস্বর না তোলে, তাহলে কোনো সমাজই কিন্তু তা মেয়েদেরকে বিচার এনে দেবে না। কোনো নেতামন্ত্রী কিন্তু মেয়েদের হয়ে বিচার এনে দেবে না যতক্ষণ না মেয়েরা সচেতন হচ্ছে। এইভাবে নাটকটি শেষ হচ্ছে। ধন্যবাদ সবাইকে। যদি প্রথমবার এই চ্যানেলে থেকে থাকো, প্রথমবার শুনে থাকো, তাহলে আমি বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, আর যারা শুনলে তাদেরকে বলো লাইক করতে এবং একটি কমেন্ট করতে। কমেন্ট করলে কী হয়, তাহলে চ্যানেলের রিচটা বাড়ে, ফলে তোমার এই ভিডিওটা হয়তো অন্যদের কাছেও হয়তো পৌঁছাবে। ধন্যবাদ।